পৃথিবীর বিভিন্ন স্থানে একের পর এক যুদ্ধ শুরু হচ্ছে, তবে থামার নাম নেই কোনো যুদ্ধেরই। এদিকে একের পর এক মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ একজোট হচ্ছে, যার ফলে আশা করা যাচ্ছে যে কোনো সময় মুসলিম বিশ্বের শীর্ষ নেতারা ধ্বংস করে দিতে পারেন দখলদার ইসরায়েলি দেশকে। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম: বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা। এরপর জানিয়ে দিব আবারও মোদীকে হত্যার হুমকি। এদিকে সিরিয়া সীমান্তে সেনা জড়ো করল ইরাক, অনুমতি পেলেই হামলা। এরপর জানিয়ে দিব জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। আরো জানিয়ে দিব সিরিয়া থেকে সামরিক কমান্ডারদের সরিয়ে নিচ্ছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতায় ফিরছে কাতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা। ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে কাতিউসা রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। ইরাকের কুর্দিস্তান অঞ্চল ভিত্তিক রোদাও মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে কথা বলা অপর একটি ইরাকি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি এবং কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি নিষিদ্ধ ঘোষিত দায়েশ বা আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন বাহিনী ইরাকে অবস্থান করছে। ইরাকি সরকারের মুখপাত্র বাসিম আল আওয়াদি আগেই জানিয়েছিলেন যে এই জোটের মিশন শেষ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, উচ্চ পর্যায়ের ইরাকি কমিটির বৈঠকের ভিত্তিতে এই চুক্তি করা হয়েছে, যা রাজনৈতিক চাপ বা শর্ত ছাড়াই সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। আবারও মোদীকে হত্যার হুমকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও প্রাণনাশের হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কাছে বার্তা পাঠানো হয়েছে। যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি পাঠানো হয়েছে সেটি রাজস্থানের আজমেরের বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়েছে। শনিবার সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বার্তাটি পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে। যদিও পুলিশ এই নিয়ে বিশদে কিছু জানায়নি। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন অভিযুক্তদের মানসিক সমস্যা থাকতে পারে বা তিনি মত্ত অবস্থায় এই মেসেজ করে থাকতে পারেন। এই নিয়ে তদন্ত করে দেখেছে পুলিশ। এই হুমকির বার্তা পাওয়ার পরে মুম্বাইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে বহুবার হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। দিন দশেক আগে সালমান খানকে হত্যার হুমকি দিয়ে তাদের হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল। সিরিয়া সীমান্তে সেনা জড়ো করল ইরাক, অনুমতি পেলেই হামলা। প্রতিবেশী দেশে বিদ্রোহীদের হানায় ইরাকি কর্মকর্তাদের মনেও শঙ্কা জেগেছে। হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের আটকাতে পারছে না সিরিয়ার সামরিক বাহিনী। একের পর এক শহরের দখল নিচ্ছে তারা। রাশিয়া এবং সিরিয়ান বিমান বাহিনীর যৌথ প্রতিরোধেও টিকে নেই বিদ্রোহীদের গতি এবং সংকল্পের সামনে। সিরীয় নেতারা প্রতিরোধ তো দূরের কথা, অনেকটা প্রাণ নিয়ে পালিয়েছে বলা যায়। সিরিয়ায় অবস্থানরত রুশ সেনারাও তেমন কিছু করতে পারছে না। এরই মধ্যে আলেপ্পো ও হামা শহর দখলে নিয়ে এবার ঐতিহাসিক ঘটনার সাক্ষী হোমস শহরের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে যে কোনো সময় পতন ঘটতে পারে হোমস শহরেরও। এমন পরিস্থিতিতে কি করা উচিত তা বুঝতে পারছে না রাশিয়া, ইরান, তুরস্ক বা ইরাক। তবে প্রতিবেশী দেশ হওয়ায় ইরাকি কর্মকর্তারা বেশি ভয়ে আছেন। বিশেষ করে বিদ্রোহীদের নজর সিরিয়ার পর ইরাকের দিকেও পড়তে পারে এমন আশঙ্কায় আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে ইরাক। ধারণা করা হচ্ছে সিরিয়ায় সেনা পাঠিয়ে অভিযান চালাতে পারে ইরাক। অবশ্য এ নিয়ে ইরাকি কর্মকর্তাদের মধ্যে দোটানা শুরু হয়েছে। সুন্নি বিদ্রোহীদের এই জোটের সঙ্গে আল কায়েদার সংশ্লিষ্টতা রয়েছে। স্বাভাবিকভাবেই শিয়া অধ্যুষিত ইরাক ঝুঁকি নিতে চাচ্ছে না।
জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। হঠাৎই টেলিভিশনের পর্দায় হাজির হয়ে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ক্ষমা প্রার্থনা করেন তিনি। প্রেসিডেন্ট ইউন এমন এক সময় ক্ষমা চাইলেন যখন ক্ষমতা ছাড়তে তার উপর ক্রমাগত চাপ বাড়ছে। শনিবার দেশটির পার্লামেন্টে তাকে অভিশংসনের জন্য ভোটাভুটি হওয়ার কথাও রয়েছে। তাকে ক্ষমতাচ্যুত করতে শুক্রবার দফায় দফায় জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো। এর আগে গত মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্শাল ল জারি করে বসেন প্রেসিডেন্ট ইউন। এরপরই তুঙ্গে ওঠে রাজনৈতিক উত্তেজনা। তীব্র সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই তিনি তা প্রত্যাহার করে নেন এবং ক্ষমা চেয়ে বলেন দ্বিতীয়বার আর এই ভুল করবেন না তিনি। সামরিক আইন জারির পর সমালোচনার মুখে পড়লে অনুমান করা হচ্ছিল ইউন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং পদত্যাগ করবেন, কিন্তু তা না করে বরং দেশকে আরো অস্থিরতার দিকে ঠেলে দিলেন। সিদ্ধান্ত নেওয়ার সব দায়ভার নিজের ক্ষমতাসীন দলের উপর ছেড়ে দিয়ে ভাষণ শেষ করেন তিনি। তবে এতে চরম ক্ষুব্ধ হয় বিরোধী দল। প্রেসিডেন্টকে উৎখাত করতে রীতিমতো কোমর বেঁধে নেমেছেন তারা। সিরিয়া থেকে সামরিক কমান্ডারদের সরিয়ে নিচ্ছে ইরান। সিরিয়া থেকে সামরিক কমান্ডার ও কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে ইরান। শুক্রবার থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইরান ও আঞ্চলিক সূত্রের বরাতে জানা গেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহায়তা করার ক্ষমতা কমে যাওয়ায় ইরান এ পদক্ষেপ নিচ্ছে। সূত্র জানায় কুদস ফোর্সের শীর্ষ নেতা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বাহ্যিক কার্যক্রম পরিচালনা করে। তাদের অনেককেই ইরান ও লেবাননে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আইআরজিসি ইরানি কূটনীতিক, তাদের পরিবার এবং বেসামরিক নাগরিকদেরও সিরিয়া থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। ইরানের সরকারি কর্মকর্তা এবং আইআরজিসির 2 সদস্য সহ আঞ্চলিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি দূতাবাস এবং বিপ্লবী গার্ডের বিভিন্ন ঘাঁটি থেকেও লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। দূতাবাসের কিছু কর্মী এরই মধ্যেই সিরিয়া ত্যাগ করেছে। এদিকে শনিবার সিরিয়ার আসাদ বিরোধী যোদ্ধারা দক্ষিণাঞ্চলীয় শহর দারায়া দখল করার দাবি করেছে। ওই শহরটি 2011 সালে আসাদ বিরোধী আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত। গত এক সপ্তাহে এটি চতুর্থ শহর যা সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেল। গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতায় ফিরছে কাতার। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার পুনরায় আলোচনার মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ শুরু করেছে। 1 মাস বন্ধ থাকার পর আবারও আলোচনায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। বৃহস্পতিবার দোহায় অনুষ্ঠিত 22তম দোহা ফোরামে তিনি এ ঘোষণা দেন। কাতার আগের মধ্যস্থতা স্থগিত করেছিল সংশ্লিষ্ট পক্ষগুলোর গুরুত্বের অভাব উল্লেখ করে। তবে শেখ মোহাম্মদ জানান যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর আলোচনায় নতুন গতির সঞ্চার হওয়ায় কাতার আবারও মধ্যস্থতায় আগ্রহী হয়েছে। কাতারি প্রধানমন্ত্রী তার বক্তব্যে গাজার চলমান মানবিক সংকটের বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন। তিনি বলেন গাজার পরিস্থিতি শুধু স্থানীয় জনগণের ওপর নয়, প্রতিবেশী দেশ লেবানন এবং সিরিয়াতেও প্রভাব ফেলছে। তিনি এই সংকট নিরসনে প্রতিটি সম্ভাব্য প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। গাজার মানুষের দুঃখ কষ্ট দূর করতে এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পুনরায় এই আলোচনা শুরুকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কাতারের এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।